আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমার আড়ালে ভালোবাসা গল্পের 49 নম্বর পার্ট। তার বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। নতুন বইয়ের সাথে সুন্দর করে কয়েকটা ছবি তুলে দেন তো জলদি, এই সুযোগ বারবার আসবে না জীবনে। ক্যামেরাম্যানকে কথাটা বলে আহনা পুরীর দিকে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বলে, আসমানের পরী যমুনেই বসবাস করে, কিন্তু এভাবে কাছে আসা যায় না। আজ সুযোগ এসেছে, আসমানে পরীর সাথে ছবি তো তোলাই যায়, তাই না মিসেস আরিয়ান খান? পরী এক নজর আহনাফের দিকে তাকিয়ে মাথা নেড়ে আবার সামনের দিকে তাকায়, মনে মনে আরিয়ানকে খুঁজতে থাকে। যদিও আহনাফ কোনোদিন কোনো খারাপ কথা তো দূর ইঙ্গিত পর্যন্ত দেয়নি, তবু পরীর মধ্যে অদ্ভুত এক অস্বস্তি বাধা বাঁধে। ছবি তোলা শেষ হলে আহনাফ সামনে থাকা পুডিং থেকে এক চামচ পুডিং তুলে পরীর মুখের সামনে ধরে বলে, সকলে মিষ্টিমুখ করাচ্ছে, আমি কেন বাদ যাই? নিজের ভালোবাসার পছন্দের মানুষের বিয়ে, চারটেখানি কথা না, নিন মিসেস আরিয়ান খান, খেয়ে নিন প্লিজ। পরে আহনাফের হাত থেকে খেতে চাইছিল না, তাই আহনাফকে বলে, অনেকক্ষণ ধরে মিষ্টি খেতে হয়েছে, কেমন গা গুলিয়ে উঠছে, অনেকক্ষণ থেকে মিষ্টি জাতীয় কিছু আর খাচ্ছি না, কিছু মনে করবেন না। পরে আপত্তি বুঝতে পেরে আহনাফের মুখে বিদ্রুপের হাসি ফুটে ওঠে। পুডিংটা নিজের মুখে পুরে দিয়ে বলে, ওকে নো প্রবলেম, আমার খুব পছন্দের ডেজার্ট, আমি খেয়ে নিলাম। পুরী জোরপূর্বক মুখে হাসি টেনে বলে, সমস্যা নেই, আপনি খান। চামচটা নামিয়ে রেখে আহনাফ পুরীকে বলে, তোমার বিয়ের গিফটটা তোমার হানিমুনে পরে দিব, কারণ আমি চাই না তোমাদের সুন্দর মুহূর্তগুলো নষ্ট হোক। আগে সুন্দর মুহূর্ত কাটিয়ে নাও, তারপর গিফট দিব, কারণ গিফটটা পাওয়ার পরে সব সম্পর্ক হয়তো আর স্বাভাবিক থাকবে না। আহনাফের কথা শুনে পুরী ঘাবড়ে যায়, আহনাফের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকে, কিন্তু কিছু জিজ্ঞাসা করতে পারে না। আহনাফ পুরীর দৃষ্টি বুঝতে পেরে বলে, এখন এত টেনশনের কিছু নেই, এনজয় ইউর বিগ ডে অ্যান্ড বিগ সারপ্রাইজ অলসো ওয়েটিং ফর ইউ। কথাটা বলেই আহনাফ স্টেজ থেকে নেমে যায়, কিন্তু পুরীর মাথার ভিতরে রেখে যায় একরাশ চিন্তা, আনন্দের সমস্ত আমেজ নষ্ট করে দিয়ে আহনাফ দিব্যি চলে গেল। আখি পুরী মনের অবস্থা বুঝতে পেরে বলে, পুরী তুই চিন্তা করিস না, ওই লোকটা জেলাস তোর আর আরিয়ান ভাইয়ের বিয়ে নিয়ে, তোকে পছন্দ করতো, তোকে বিয়ের জন্য প্রপোজাল দিয়েছিল, কিন্তু পাইনি বলে এখন এসব বলে তোর মন বিষিয়ে দিতে চাইছে। তুই এসব মাথা থেকে ছেড়ে ফেল। পুরী চোখ মুখ কান্নায় আগ্রাত, পূর্বাভাস স্পষ্ট। আখির দিকে তাকিয়ে পুরী বলে, যত যাই হোক এভাবে বলবে কেন বল? গিফট পেলে আবার সম্পর্ক বদলে যায়? আখি পুরী মাথায় গোতা দিয়ে বলে, তুই এসব ভাবিস না, আরিয়ান ভাইকে সব বলিস, দেখবি উনি তোকে সবটা বুঝিয়ে দিবে। আমার কথা তো বিশ্বাস করছিস না? তোর কথা বিশ্বাস করছি, কিন্তু বিশ্বাস করলে কোনো কিন্তু না, নিজের জীবনে এত বড় মুহূর্তটা এনজয় কর। সামনে তাকিয়ে দেখ, সমস্ত ডেকোরেশন হয়ে গিয়েছে, কিন্তু আরিয়ান ভাই সব পাল্টে দিয়েছে তোর পছন্দ মতো। যেন মানুষটা তোর জন্য এত কিছু করতে পারে, তুই তার কথা ভেবে খুশি থাক। তোর মুখে হাসির জন্য ভাই কত কি করেছে। একটা বাইরের লোকের কথা মন খারাপ করিস না, আরিয়ান ভাইয়ের কথা ভাব। আখির কথা পরে মনে এবার আরিয়ানের ভাবনাটা আসলো। আসলেই তো আরিয়ান ভাই এইসব কিছু তার পছন্দ মতো করেছে, তার মুখে হাসির জন্য। আর সে যদি বাইরের কারো কথায় মন খারাপ করে, বিষয়টা ঠিক হবে না। আহনাফের বলা কথাগুলো মাথা থেকে সরিয়ে আবার নিজের মতো ব্যস্ত হয়ে ততক্ষণে আরিয়ান আর তাহসিন স্টেজে চলে আসে। আহনাফের স্টেজে আসার এবং কথাটা বলায় আরিয়ান শুরু থেকে খেয়াল করেছে, কিন্তু আহনাফের প্ল্যানিং বোঝার জন্য আহনাফকে সময় দিয়েছে কথা বলার। আহনাফ চলে যাওয়ার পরই আরিয়ান স্টেজে এসেছে। আরিয়ান যে শুধু একাই লক্ষ্য করেছে এমনটা নয়, এই দৃশ্য পূর্ণ মনোযোগ দিয়ে দেখছে আরও একজন। রাত 10টার দিকে ভিড় একটু কমতে শুরু করে, তখন স্টেজে ড্যান্স পারফরমেন্স করতে তাসনিয়া আর প্রেরণা পারাম সুন্দরী গানে তারা নাচের প্র্যাকটিস করেছে। এখন সাউন্ড সিস্টেমে সেই গানই তালে দুইজনে নাচছে। আরিয়ানার পুরীর সামনে সোফায় বসে আছে, তাদের আশেপাশে বাড়ির লোকজন। তাসনিয়া আর প্রেরণা ডান্স শেষ হলে স্টেজে উঠে তালহা, মিরাজ আর মঈন তারা প্রথমে ডান্স করছে লুঙ্গি ডান্স গানে, তারপর কালা চশমা গানে। সকলে মিলে হলুদ সন্ধ্যা খুবই এনজয় করেছে। পুরো অনুষ্ঠানের সময় আরিয়ান পুরী পাশে ছিল। ঘড়ি কাটা 11টায় পৌঁছতেই বাড়ির মুরব্বীরা বাড়ির ভিতরে চলে যায়। এখন সেইখানে আছে তাসনিন, ইমন, ইস্তিয়াক সব বাকি সকলে। ইমন এগিয়ে এসে আরিয়ানার পুরীকে উদ্দেশ্য করে বলে, এবার তোদের পালা, কাপড় ডান্স করতে চাই, চল স্টেজে কাপড় ডান্স হবে। আরে না, তুই আর ইস্তিয়াক মিলে কাপড় ডান্স দে, আমাদের ছেড়ে দে। নো মামা, আজকে সারাসারি নেই, তুই যে ভালো ডান্স পারিস সেটা তো ভাবিকে দেখাবি নাকি? ইমনের কথা শুনে পুরী অবাক হয়ে জিজ্ঞাসা করে, উনি ডান্স নাচতেও পারে? পুরী প্রশ্ন শুনে ইস্তিয়াক এগিয়ে এসে হাসতে হাসতে বলে, শুধু নাচতে না, ভালো নাচাতেও পারে। স্কুল কলেজে ভার্সিটি কম মেয়েকে নাচিয়েছে নাকি? ইস্তিয়াকের কথা শুনে পুরী কপাল কুঁচকে রাগী দৃষ্টিতে আরিয়ানের দিকে তাকায়। আরিয়ান তখন পুরীর দিকে তাকিয়ে বলে, আরে ওদের কথা বাদ দাও, ওরা তো মজা করছে, তুমি ছাড়া কেউ ছিল না আমার জীবনে, আর না আছে। আরিয়ানের কথা শেষ হতেই ইমন শুরু করে, আরে ভাবি, মেয়েরা আরিয়ানের পিছনে ঘুরতো, কিন্তু আরিয়ান তো সেই নাবালক কাল থেকে আপনার জন্য পাগল ছিল, এই জন্য শত সহস্র রমণীকে ফিরিয়ে দিয়েছে। শুধু ফিরিয়ে দেয়নি তা নয়, একজনকে তো ঠাস করে থাপ্পড়ে দিয়েছিল। বেচারি থাপ্পড় খেয়ে আর কোনোদিনও আরিয়ানের সামনেও আসেনি।
ইমন আর ইস্তিয়াকের কথা শুনে একটু স্বস্তি পায় পরি, কিন্তু মনে মনে ভেবে রাখে পরে এই বিষয় নিয়ে ধরা হবে। পরির ভাবনা স্থায়ী হয় না, তার আগে তাহসিন এসে টেনে স্টেজে নিয়ে যায় আর আরিয়ানকে নিয়ে যায় ইমন আর ইস্তিয়াক। আরিয়ান আর পরি স্টেজে দাঁড়িয়ে আছে, সাউন্ড বক্সে বেজে উঠলো গান। চলো বলে ফেলি, কত কথা কলি জন্মেছে বলতে তোমায়, তোমাকে চাই। ঝলসানো রাতে এ পোড়াবো রাতে, তুমি আমার অন্ধকার আর শোনাই। কার নিশে আলতা মাখানো, দিনের রাত হলে পরে রাতে, তারপরে রাত্রি জাগানো, বাকিটা তোমারই তো হাতে। জেগে জেগে আমি শুধু ঘুমিয়ে পড়তে চাই, থেকে সেই মেখেতে চাই, বেড়াতে চাই তোমাকে পাই। দুইজনে গানের সাথে খুব সুন্দর কাপড় ডান্স করলো। এদের নাচও শেষ হতেই সকলে হাততালি দিয়ে উঠে। পরিয়ার আরিয়ান নেমে আসতে ইমন আর ইস্তিয়াক স্টেজে উঠে একটা পারফরমেন্স দেয়। এভাবে সকলে ড্যান্স পারফরমেন্স শেষ হয়। রাত বেশি হচ্ছে আর সকাল সকাল উঠতে হবে। বিদায় সকলে এবার খাওয়া দাওয়া করে বাড়ির ভিতরে যায়। বাড়ির ভিতরে ঢোকার সময় তাসনিন পরি কানে কানে জিজ্ঞাসা করে, তোর সেই পাখি আঁকি পাখি কোথায়? পরি সাবলীলভাবে উত্তর দেয়, মাথা ব্যথা করছে বলে ঘরে চলে আসছিল অনেক আগেই, এতক্ষণে ঘুমিয়ে যাওয়ার কথা। পরি উত্তর শুনে তাসনিন আর কিছু বলে না। পরি সোজা নিজের ঘরে চলে আসে। শাড়ি চুড়ি সব মেকআপ, শাড়ি ছেলে গোসল করতে হবে। ঘরে ঢুকতে দেখতে পায় আঁকি ঘুমিয়ে আছে। সেই জন্য লাইট না জ্বালিয়ে ধীরে পায়ে ঘরে ঢোকে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে গায়ে থাকা চুড়ি গহনা খুলতে থাকে। মাইসেলার ওয়াটার দিয়ে চোখে টুটে এবং সারা ফেসে মেকআপ তুলে ওয়াশরুমে যায়। পরি ভেবেছিল একটা লম্বা সময় ধরে শাওয়ার নেবে, কিন্তু পানিটা তার কাছে ঠান্ডা মনে হলো। গিজারে গরম পানিতে গোসল করা ফ্রেশ লাগবে না ভেবে ঠান্ডা পানিতে গোসল করে বেরিয়ে আসে। পরি বেরিয়ে এসে দেখে আঁকি ঘুম থেকে উঠে পড়েছে, ফোনের দিকে তাকিয়ে আছে। পরি এগিয়ে যেয়ে জিজ্ঞাসা করে, কিরে ঘুম হয়ে গেল? তোর ঘুম যাতে না ভাঙে সেই জন্য লাইট জ্বালালাম না। ফোনে আজকের তোলা সব ছবিগুলো দেখছিল। ফোনটা রেখে পরীকে বলে দরজার বাইরে দাঁড়িয়ে আরিয়ান ভাই ডাকছিল, সেই ডাক শুনে ঘুম ভেঙে যায়। উঠে বসে পড়ি, তুই গোসল করছিস? এই জন্য ভাইয়াকে বললাম তুই গোসলে। আর কিছু বলেছে? হ্যাঁ, তোকে তাহসিন ভাইয়ের ঘরে যেতে বলেছে। আচ্ছা তুই রেস্ট নে। ওষুধ খেয়েছিস? হ্যাঁ, তুই যা দেখায় কি বলে। লাইট অফ করে পরি চলে যায় তাহসিনের ঘরে। দরজার সামনে যে বুঝতে পারে ভিতরে আরিয়ান আর তাহসিন দুজনে আছে। পুরি বাইরে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, ভিতরে আসবো? পরি কণ্ঠস্বর শুনে দুইজনে কথা থেমে যায়। তাহসিন ভিতর থেকে বলে, হ্যাঁ আয়। পরি ভিতরে ঢুকতেই তাহসিন আরিয়ানকে বলে, তোমরা কথা বলো, আমি ঘুরে আসি। তাহসিন ঘর থেকে চলে গেলে আরিয়ান উঠে যে দরজা আটকে দিয়ে আসে। পুরীর সামনাসামনি বসে আরিয়ান। পুরীর মাথার সামনের দিকে চুলগুলো ভেজা, পরনে আছে লাল রঙের কামিজ সেট। মাত্র গোসল করে এসেছে আরিয়ান বুঝতে পারে। এইদিকে পুরী আরিয়ানকে বেশ কয়েকবার ডেকেছে। আরিয়ান এক দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে চোখ সরিয়ে নিয়েছে। দুইজনে চুপ ছিল। হঠাৎ নীরবতা ভেঙে আরিয়ান জিজ্ঞাসা করে, আহনাফ চৌধুরী কি বলেছিল তোকে? অনুষ্ঠানের মাঝে পুরি মাথা থেকে বেরিয়ে গিয়েছিল আহনাফের কথা। আরিয়ান এখন আহনাফের নাম নিতেই পুরি মনে পড়ে যায় সেই কথা। মুহূর্তেই পুরি গলা শুকিয়ে যায় অজানা আতঙ্কে। পুরি আতঙ্কিত চেহারা আরিয়ানের দৃষ্টি এড়াতে পারে না। আরিয়ান পুনরায় বলে ওঠে, শুরু থেকে যা যা বলেছে সব বলবি, একটা ওয়ার্ডও যেন বাদ না যায়। আরিয়ানের গম্ভীর আওয়াজ যেন পুরীর মনে আলাদা ভয়ের সঞ্চয় করছে। শুকনো ঢুক গিলে আরিয়ানের সমস্ত কথা খুলে বলে। সবটা শুনে আরিয়ান চোখে মুখে কোনো পরিবর্তন লক্ষ্য না হওয়াতে পুরি জিজ্ঞাসা করে, আচ্ছা গিফটের সাথে সম্পর্ক বদলে যাওয়ার কারণ কি? আরিয়ান দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, আসমানে পরীকে নিজের মতো করে পেতে চেয়েছিল, কিন্তু পাইনি বলে এখন জেলাস। এসব বাদ দে, তোকে এমনি এসব বলেছে। আর ওনার গিফট হিসেবে একটা গোল্ড সেট দিয়েছিল। তাই আহনাফের কথা নিশ্চয় তোকে ভয় দেওয়ানোর জন্য বা অনুষ্ঠানের প্রতি মন নষ্ট করার জন্য। ওইসব মাথা থেকে ঝেড়ে ফেলে এনজয় ওয়ার ওয়েডিং। পুরি মাথা নেড়ে সম্মতি জানায়। আরিয়ান পুরীকে টেনে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে আর বলে, তুমি আমার শত সাধনা, শত সহস্র অশ্রু বিসর্জনের অর্জন। মৃত্যু ছাড়া কোনো কিছুই যেন আমাদের মতো বিভেদ করতে না পারে। আরিয়ানের কথা মনোযোগ দিয়ে শুনে পুরি ছোট করে বলে, বেশ কিছুক্ষণ আরিয়ানের বুকের সাথে লেপ্টে থাকার পর পুরি সোজা হয়ে বসে। আরিয়ানকে জিজ্ঞাসা করে, তাহসিন ভাইয়ের ঘরে ডাকলেন কেন? আপনার ঘরে না যে এখানে? আরিয়ান পুরীর দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিয়ে বলে, সারপ্রাইজ আছে বইয়ের জন্য, এই কারণে এই ঘরে তালা দিয়ে রেখেছিল। কি এমন সারপ্রাইজ যা দেখানো যাবে না? দেখিয়ে দিলে আর সারপ্রাইজ থাকে? পরিচিন্তিত ভঙ্গিতেই বলে, না না থাকে না, কিন্তু কোনো কিন্তু না, এখন ঘুমাতে যা, কালকে সকালে উঠতে হবে, তাও সকাল 7টায়। ঘুমিয়ে নে, কাল রাতে তো আর ঘুমাতে দেব না। আরিয়ানের কথা শুনে পুরী লজ্জা পেয়ে যায়। বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, থাকেন আমি গেলাম, ঘুম আসছে। লজ্জা পেয়েছে বুঝতে পেরে আরিয়ান পুরীকে আর আটকায় না। দরজা খুলে পুরী নিজের ঘরে চলে যায়। পুরী চলে যেতেই আরিয়ান মুখে হাসি মিলিন হয়ে যায়। চিন্তিত হয়ে ওঠে আহনাফের কথা ভেবে। পুরীকে যতই সান্ত্বনা দিক না কেন, সে নিজে বুঝতে পারছে আহনাফ কিছুটা একটা পাকাচ্ছে। ঘড়িতে সময় দেখে নেয় আরিয়ান। পকেট থেকে ফোন বের করে ফিরোজ খানের নাম্বারে ফোন দেয়।
ঘুমিয়ে আসছে জানা সত্ত্বেও আরিয়ান ফোন করে আর এই মুহূর্তে কথা বলাটা জরুরি। বেশ কয়েকবার রিং হওয়ার পরে ফিরোজ খান ফোন ধরে ঘুম ঘুম কণ্ঠে বলে, হ্যালো আরিয়ান, কি হয়েছে? একটু বাইরে আসেন, কথা আছে, খুবই জরুরি। ফিরোজ খানকে কিছু বলার সুযোগ না দিয়ে আরিয়ান ফোন কেটে দেয়। ড্রয়িং রুমের সোফায় বসে অপেক্ষা করতে থাকে। মিনিট কয়েকের মতো দেখা যায় ফিরোজ খান বেরিয়ে আসেন ঘর থেকে। আরিয়ানকে সোফায় বসে থাকতে দেখে সেদিকে এগিয়ে এসে জিজ্ঞাসা করে, কিছু হয়েছে আরিয়ান, এত রাতে জরুরি কল? আরিয়ান শান্ত সুরে বলে, এখানে বসুন, কিছু কথা আছে। ছেলের কথা মতো ফিরোজ খান সোফায় বসেন, কিন্তু সিঙ্গেল সোফায়। ফিরোজ খানকে বসতে দেখে আরিয়ান ফিরোজ খানের দিকে দৃষ্টি স্থির রেখে জিজ্ঞাসা করে, গতদিন আমি আর তাহসিন যখন আপনার অফিসে গিয়েছিলাম, আমার যাওয়ার আগে আপনার রুমে কে ছিল? হঠাৎ আরিয়ানের কথা বুঝতে না পেরে ফিরোজ খান পাল্টা প্রশ্ন করেন, মানে কে থাকবে? আরিয়ান এবার সোফায় হেলান দিয়ে বসে আবার বলে, গত শুক্রবার আমি আর তাহসিন আপনার অফিসে গিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ আছে। গুড। ওই দিন আমরা দুজন আপনার কেবিনে যাওয়ার আগে কে ছিল আপনার কেবিনে? এমন কেউ ছিল কি যে আমার যাওয়ার আগে বের হয়েছিল কিন্তু আপনার কেবিনে ফেরত এসেছিল আমার যাওয়ার পরে? ফিরোজ খান কিছুটা চিন্তায় পড়ে যান। বেশ কিছুক্ষণ ভেবে ফিরোজ খান জবাব দেয়, হ্যাঁ, সেদিন তোমরা যাওয়ার আগে আহনাপার ওর অ্যাসিস্ট্যান্ট আরিফে গিয়েছিল। তোমরা আসার বেশ অনেক আগেই ইম্পর্টেন্ট কল আসায় দুইজনে বের হয় আর ফিরে এসেছিল তোমরা যাওয়ার পরে। আপনি কি ওদেরকে বলেছেন আমরা গিয়েছিলাম? না, কিন্তু এত রাতে এই বিষয়ে উকিলের মতো জের করছো কেন, কি হয়েছে? আরিয়ান বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, কিছু হয়নি, এমনই জানতে মন চাইল। আপনি ঘরে চলে যান, ঘুমান, চিন্তা কিছু নেই। ফিরোজ খানকে সোফায় রেখে দিয়ে আরিয়ান চলে যায়। ফিরোজ খান দুইবার ডেকেছিল, কিন্তু আরিয়ান ফিরোজ খানকে ঘুমাতে যেতে বলে নিজের মতো করে উপরে উঠে যায়। ফিরোজ খান সাথে সাথে না যেয়ে সেইখানে বসে থাকেন। তারপর ধীরে সুস্থে উঠে নিজের ঘরে চলে যায়। আরিয়ান উপরে উঠে তাহসিনের পাশে শুয়ে পড়ে ফোনে কাউকে মেসেজ করে জানায় অফিসের সমস্ত সিসি ক্যামেরা ফুটেজ তাকে পাঠানোর জন্য। তারপর ফোনটা পাশে রেখে চোখ বুজে থাকে। আহনাবের প্ল্যান বুঝতে কিছুটা বেগ পেতে হলেও অফিসের কথা মনে হতেই সমস্ত জোট খুলে যায়। আরিয়ান নিজেও চায় না আহনাব এই কথা পরীকে জানাতে চাইছে সেটা পরীকে জানাতে। কিছু সত্য জানলে যদি জীবনে বড় কোনো ক্ষতি হয় তাহলে সেই সত্যি সারা জীবন জন্য মাটি দেওয়া ভালো। যদিও সত্যি চাপা থাকে না, তবু চেষ্টা করতে ক্ষতি কি? চলবে গাইস, পরবর্তী পার্টও এই চ্যানেলে আপলোড দেওয়া আছে, সবাই দেখে নেবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।